তাপপ্রবাহ এতদিন শুনেছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এমনিতেই ঘাম হয়, প্যাচ প্যাচে ঘাম, অস্বস্তিকর আবহাওয়া, কারণ আর্দ্রতা বেশি থাকে। কিন্তু এইরকম লু পরিস্থিতি, তাপপ্রবাহ পরিস্থিতি সচরাচর দেখা যায় না। তাপপ্রবাহ পরিস্থিতি অতীত। এখন হাওয়া অফিস বলছে চরম তাপপ্রবাহ হতে পারে। তার মানে তাপমাত্রা কোথায় যেতে পারে? যতটা খারাপ অস্বস্তিদায়ক আবহাওয়া, তার থেকে আর কতটা খারাপ হতে পারে, কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, কলকাতা এবং দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, কি বলছে তারা? একদমই, আগে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই তাপপ্রবাহ শোনা যেত এবং কলকাতাতে যে হিটওয়েভ হতে পারে, সেই কলকাতাতে হিটওয়েভ পরিস্থিতি গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল পর্যন্ত এই হিটওয়েভ পরিস্থিতি কলকাতাতে থাকবে। কলকাতায় তাপমাত্রা 40 পেরিয়ে 41-এর পথে এবং সেটা 42 ছুঁতে পারে, এমনই আন্দাজ আবহাওয়া বিজ্ঞানীদের। তবে কলকাতায় যখন এরকম পরিস্থিতি, তখন কলকাতাতে একটা ভিন্ন চরিত্র। যেমন এতদিন আমরা দেখেছি গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি, সেই আর্দ্রতাজনিত অস্বস্তিটা উধাও হয়ে গেছে। এখন গরম, শুকনো গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। আর এই গরম ও অস্বস্তি আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে, কারণ পশ্চিমের, উত্তর পশ্চিমের যে গরম হাওয়া, সেই গরম হাওয়া ক্রমশ দাপট বাড়াচ্ছে। আর পশ্চিমের জেলাগুলিতে এই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহে পরিণত হয়েছে। গতকালই 3-4 জেলাতে এই চরম তাপপ্রবাহ আমরা দেখেছি এবং আজ থেকে রবিবার, এই দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার চরম তাপপ্রবাহ থাকবে অন্তত 7 জেলাতে। কোন কোন জেলা? পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যেমন থাকছে, ঝাড়গ্রাম থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে চরম তাপপ্রবাহ, মানে এই সময়ে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে তার থেকেও 6.5 ডিগ্রি অর্থাৎ 6.5 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। অর্থাৎ যে তাপমাত্রা আমরা গতকাল দেখেছি বাঁকুড়াতে 7.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি, 44 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রা আজ শুধু বাঁকুড়া নয়, পশ্চিমের প্রায় 6 থেকে 7 জেলাতে সেই চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে এবং তাপপ্রবাহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, কলকাতা এবং উপকূলের জেলাগুলি সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই তাপপ্রবাহের পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত থাকবে। যদিও চরম তাপপ্রবাহ। বিশ্বজিৎ সঙ্গে থাকো। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তোমার সঙ্গে আলোচনার প্রয়োজন, তবে তার আগে হাওয়া অফিস কি বলছে একবার শুনে নেব। সাধারণ মানুষ যাদের এই অবস্থার মধ্যে, তাদের নিয়মিতভাবে বেরোতে হচ্ছে রাস্তায়, কি বলছেন একবার শুনি। স্বস্তি তো লাগছে এবং সেটা যেভাবে সভ্যতা এগোচ্ছে, সে তো এটা আমাদের জানা কথা। এসির ব্যবহার যেভাবে বেড়েছে, তো তার একটা প্রভাব তো পরিবেশে পড়বেই। আমাদেরই কারণে আমরাই ভুগতে হবে, কিন্তু অফিসটাও কন্টিনিউ করতে হবে, এটাও একটা জীবনের অংশ। বিশ্বজিৎ, দিনভর যতক্ষণ সূর্য থাকছে ততক্ষণ তাপপ্রবাহ, লু পরিস্থিতি, এবং সন্ধ্যের পর থেকে দেখা যাচ্ছে প্যাচ প্যাচে ঘাম, অর্থাৎ বাংলা যে গরমের সঙ্গে পরিচিত সেই রকম। এই একই দিনের মধ্যে, দিনে আর রাতে, দু রকম আবহাওয়ার সঙ্গে যুঝতে হচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো, দিনের বেলায় যতটা উত্তর ও উত্তর পশ্চিমের যে লু, অর্থাৎ উত্তর পশ্চিমের গরম হাওয়া, যেটাকে আমরা বলছি ড্রাই ওয়েস্টার্লি, আবহাওয়া দপ্তরের যে ভাষা তাতে বলছে যে ড্রাই ওয়েস্টার্লি, আর এর প্রভাব বেশি থাকছে। কিন্তু আমরা জানি যে কলকাতা ও সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেগুলো উপকূলের কাছাকাছি, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি, বঙ্গোপসাগরের কাছাকাছি। তাই বঙ্গোপসাগর থেকে একটা অ্যান্টি সাইক্লোন সবসময় থাকে এবং তার ফলে কিছু জলীয় বাষ্প ঢোকে। কিন্তু আমরা দেখি যে দিনের শুরুতে বা দুপুরের দিকে যে তাপমাত্রা থাকে, সেই জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা 20 থেকে 40% থাকছে। তারপর বেলা যত গড়াচ্ছে, অর্থাৎ রাতের দিকে, সেই যে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি হচ্ছে, আর তার ফলে এই একটা ঘর্মাক্ত পরিবেশ থাকছে। তবে একেবারে যে আর্দ্রতাজনিত অস্বস্তি, যেটা গরম প্যাচপেচে থাকে, সেই প্যাচপেচে গরম কিন্তু ফিরছে না। দিনের মধ্যে বারবার এই যে বদল হচ্ছে আবহাওয়া, হ্যাঁ, একবার শুকনো হাওয়ার সঙ্গে যুঝতে হচ্ছে, আবার কখনো আর্দ্রতাজনিত অস্বস্তি। সুস্থ থাকবেন কি করে, কি করবেন, কি করবেন না? ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ডক্টর বণিক, এইরকম পরিস্থিতির সঙ্গে আমরা, এইরকম পরিস্থিতির মোকাবিলা করতে অভ্যস্ত নই, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ। তো এটা আমাদের কাছে এমন এক উদ্ভূত পরিস্থিতি, যাতে নিজের শরীর আগে ঠিক রাখা এবং আমাদের পরিবারের বাকিদের শরীর ঠিক রাখা সবচেয়ে জরুরি। কি করব, কি করব না?
আজ তোমার পরীক্ষা। সত্যি সত্যি এই মুহূর্তে কলকাতা এখন জয়সলমীরের সমান। আর এই তাপমাত্রাটা কিন্তু বহুদিন আগে থেকেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আমাদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে আগামী কয়েকদিন আরও তীব্র তাপদাহ চলবে এবং তাপমাত্রা 41 থেকে পেরিয়ে 42, 43, কোথাও কোথাও 45-এর কাছাকাছি চলে যাবে। এখন মানুষের অস্বস্তি বোধ বা এই যে কষ্ট, এটা বাড়ে 3টি ফ্যাক্টরের উপরে মূলত। একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে হিউমিডিটি বা আর্দ্রতা, আর একটা হচ্ছে বাতাসের গতিবেগ। এই তিনটের মিলিত বা কোঅর্ডিনেটেড এফেক্টে কিন্তু আমরা কতটা অস্বস্তি বোধ করব বা কতটা শরীর খারাপ লাগবে তা নির্ভর করে। সব মানুষের ক্ষেত্রে কিন্তু সমানভাবে এর প্রভাব ফেলে না। দেখা গেছে যারা বয়স্ক প্রবীণ নাগরিক বা যারা শিশু কিশোর, তাদের মধ্যে প্রভাব যত বেশি পড়ে, অন্যদের তার তুলনায় কিন্তু অনেক কম পড়ে। যারা কায়িক পরিশ্রম করে কাজ করেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করেন, শ্রমিক কৃষক ভাই বন্ধু, তাদের মধ্যে প্রভাব বেশি পড়ে। যারা অফিসে কাজ করেন বা ঘরে বসে কাজ করেন, তাদের তুলনায় অনেক অনেক বেশি প্রভাব পড়ে। এখন যে প্রভাবগুলো পড়ছে তার ফলশ্রুতিতে যেটা হয়, বহু মানুষ অসুস্থ হন। আমাদের দেশে গড়পড়তা প্রত্যেক বছর এই গ্রীষ্মকালের এই সময়টাতে, আগে মে জুন বলতাম, এখন কিন্তু এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়ে জুলাই মাসের মাঝামাঝি বা প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপপ্রবাহ ভারতবর্ষে বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে কম বেশি দেখা যায়। ভারতবর্ষের ওভারঅল প্রত্যেক বছর প্রায় 600 থেকে 800 মানুষ এই তাপপ্রবাহের ফলে মারা যান। বলা হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যত মানুষ মারা ভয়ঙ্কর যান কথা তার শোনাচ্ছেন তুলনায় ডক্টর, কিন্তু অনেক বেশি। ভয়ঙ্কর কথা। তাপপ্রবাহে মানুষ মারা যান মানে আমরা উত্তর ভারত দেখেছি, উত্তর ভারত এবং পশ্চিমাঞ্চল বা রাজস্থানের দিকে আমরা দেখেছি। আমাদের রাজ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, যাতে না ঘটে তা দেখার দায়িত্ব একদমই আপনাদের। সুতরাং আপনারা যদি সাবধান করেন, আপনারা যদি কি কি করলে সুস্থ থাকা যাবে সেটা মানুষকে বলতে পারেন, আমরা সংবাদ মাধ্যম যদি সেটা প্রচার করতে পারি, তাহলে হয়তো মানুষকে সুস্থ রাখা সম্ভব হবে। কি কি করা উচিত ডক্টর? হ্যাঁ, অতনু, খুব ভালো প্রশ্ন। তবে দায়িত্বটা শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের নয়, আমার আপনার সকলের দায়িত্ব নিজেদের সুস্থ রাখা, অপরকে সুস্থ রাখতে সাহায্য করা। কি করিতে হইবে? এক, অকারণ অযথা আমরা বাইরে যাব না। বিশেষ করে যে সময় সূর্য মধ্য গগনে, বেলা 12টা থেকে বিকেল 3টের সময় আমরা জানি সূর্য সরাসরি মানুষের ওপরে রশ্মিগুলো ঢালে এবং সেখানে তাপ বেশি লাগে। সুতরাং বাইরে অকারণে অযথা যাব না। যদি যেতে বাধ্যই হই, অ্যাজ মিনিমাম টাইম অ্যাজ পসিবল, যত কম সময় কাজ সেরে বেরিয়ে আসা যায়। একটানা বেশিক্ষণ থাকা যাবে না, মাঝে মাঝে বিরতি নিতেই হবে। তেষ্টা পাক আর না পাক, বারবার কিন্তু শরীর থেকে যে এই গরমের ফলে জল এবং অন্যান্য ইলেকট্রোলাইটস বেরিয়ে যায়, সেগুলো রিপ্লেস করতে হবে। এই রিপ্লেসমেন্ট জল দিয়েই করতে হবে। তার সাথে যদি ইলেকট্রোলাইটস কন্টেনিং, যদি ওয়ারেস সলিউশন থাকে, ডাবের জল থাকে, বিভিন্ন মরশুমি ফল, তরমুজ, পেঁপে, শশা, আখের রস, এগুলি করা যেতে পারে। পান একটু সঙ্গে ঘোল, বাড়িতে তৈরি শরবত। কিন্তু বাজারে কাটা ফল বা রঙিন যে শরবত বাজারে বিক্রি হয়, সেগুলো কোনো কারণেই ব্যবহার করা যাবে না। বাইরে বেরোলে কিন্তু ছাতা ব্যবহার অবশ্যই করতে হবে। ছাতা না থাকুক, হ্যাট, ক্যাপ, শাড়ির আঁচল, রুমাল, গামছা, তোয়ালে যা পাবো তা দিয়ে মাথা ঢাকতে হবে। কেন মনে রাখতে হবে, মাথা দিয়ে আমাদের গরমটা শরীরে ঢোকে এবং পা দিয়ে বেরিয়ে যায়। সেই জন্য পাটা ঢাকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় খালি পায়ে হাঁটা যাবে না, চপ্পল বা জুতো পরে চলাচল করতে হবে। খাবার দাবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সহজপাচ্য খাবার, যাতে শরীরের তাপ স্বাভাবিকভাবে না বাড়ে। সহজপাচ্য, আদি অকৃত্রিম। আমরা সেই গ্রামে গঞ্জে দেখতাম পান্তা ভাত এই সময় নুন, পেঁয়াজ, লেবু দিয়ে খাওয়ার। এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখার পক্ষে কার্যকরী। পোশাক আশাক খুব সতর্ক থাকতে হবে। এইটার সময় ফ্যাশনের না, এই সময় নিজেকে আত্মরক্ষা করবার জন্য ঢিলে ঢালা হালকা রঙের পোশাক ব্যবহার করতে হবে, প্রেফারেবলি সুতির পোশাক ব্যবহার করতে হবে। চোখের চারপাশটা ঢাকতে হবে কালো রোদ চশমায়। সানস্ক্রিন লোশন ব্যবহার করা যেতে পারে। SPF 15 থেকে 30 কন্টেনিং যে সানস্ক্রিন লোশনগুলো বাজারে পাওয়া যায় বা ক্রিম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যেতে পারে। কিছু প্রতিরোধ যে সমস্ত জায়গাগুলো শরীরের এক্সপোজ আছে সেখানে ব্যবহার করলে পাওয়া যাবে। কিন্তু পাউডার ব্যবহার এই সময় করা যাবে না। পাউডার ব্যবহার করলে শরীরের রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ শরীরের তাপ বেরিয়ে যাওয়ার নিষ্ক্রমণের যে পথ, ঘাম, রোমকূপগুলো আটকে গেলে তা বন্ধ করে দেওয়া যায়। দরকার বারংবার স্নান করা। যদি বারবার স্নান করা সম্ভব নাও হয়, ঠান্ডা জলে গা হাত পা মুছে নেওয়া বা চোখে মুখে জলের ছিটে, শীতল জল ঠান্ডা জলে ছিটিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত কার্যকরী।
সবচাইতে বেশি কার্যকরী হয় যারা অনেকক্ষণ গরমের মধ্যে কাজ করেন, তারা যদি শরীরের কতগুলো নির্দিষ্ট জায়গা, ঘাড়ে, মুখে, বুকে, বগলে, কুচকিতে ঠান্ডা জল, বরফ জল দিয়ে তারা মাঝে মাঝে নিজের শরীরটা ভিজিয়ে নিতে পারেন। কিছু না হোক তোয়ালে বা গামছা ভিজিয়ে, রুমাল ভিজিয়ে সেই জায়গাগুলো যদি মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা পথ অনেকক্ষণ যোজা যায় তাদের সাথে। আর একটা সাবধানের মার নেই, হচ্ছে, এত কিছুর পরেও যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এবং তক্ষুনি হয়তো তার পক্ষে বাড়ি আসা বা শেল্টার নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে কি করণীয়? হ্যাঁ, সেটার জন্য মনে রাখতে হবে যে হিট স্ট্রোক হচ্ছে মারাত্মক ইমার্জেন্সি একটা মেডিকেল কন্ডিশন। আর এখন চিকিৎসা বিজ্ঞানে কিন্তু হিট রিলেটেড ইলনেস একটা ক্লিনিক্যাল এস্টাবলিশড এন্টিটি। সেই কারণে এর কতগুলি পর্যায় যেমন আছে, যদি কখনো মূল কথাটা সাধারণ মানুষকে যেটা বুঝতে হবে যে আমি গরমে বাইরে আছি, আমার শরীর খারাপ লাগছে, আমার অস্বস্তি বোধ হচ্ছে, আমি স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিক সময় কাটাতে পারছি না, তখনই কিন্তু তাকে প্রথমত নিজে থেকেই চেষ্টা করতে হবে বিশ্রাম ছায়ায়, সেটা ঘরের ছাদের তলায় হতে পারে, গাছের ছায়া হতে পারে, বা হাওয়াযুক্ত জায়গায় হতে পারে। যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই মানুষটাকে কিন্তু ঠান্ডা জায়গায়, প্রেফারেবলি এয়ার কন্ডিশন কোনো জায়গায় আনতে পারলে ভালো। সেখানে টেম্পারেচার যত তাড়াতাড়ি পারা যাবে তত তাড়াতাড়ি তার শরীরের তাপমাত্রা কমাতে হবে। আমরা বলি কুলিং ইজ দ্য বেস্ট প্রসিডিওর। চেষ্টা করতে হবে টেম্পারেচার যাতে 104 হয়ে গিয়েছিল সেই সময় ওষুধ প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় না খাইয়ে আমাদের কিন্তু দরকার হলে ঠান্ডা জলে চুবিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তাহলে কিন্তু ঠান্ডা করতে হবে। টেম্পারেচার চেষ্টা করতে হবে একসঙ্গে 102 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কাছাকাছি নিয়ে আসা। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুয়ে রাখতে হবে এবং জামা কাপড় ঢিলা করে দিতে হবে। প্রচুর পরিমাণে জল, ইলেকট্রোলাইট কন্টেনিং জল, ওআরএস সলিউশন, ডাবের জল বা অন্যান্য যে পানীয় পাওয়া যায়, ঘোল ইত্যাদি, শরবত ইত্যাদি পান করানোর চেষ্টা করতে হবে। শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকটা নজর রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব কোনো ঠান্ডা জায়গায় তাকে শেল্টার দিতে হবে যাতে বডি টেম্পারেচারটা কমে। থ্যাংক ইউ ডক্টর। আমরা যাদের নিয়মিত প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, অন্তত এইটুকু সতর্কতা অবলম্বন করলে আমার পাশে অন্তত যিনি আছেন তিনিও যদি অসুস্থ হয়ে পড়েন তো তাকে দ্রুত সুস্থ করে ফেলা সম্ভব হবে। পরবর্তীতে না হয় হাসপাতালে নিয়ে যাওয়া যাবে, কিন্তু প্রাথমিক চিকিৎসাটুকু করা যাবে। প্রাথমিক চিকিৎসাটুকু শুধু নিজের নয়, আশপাশে যিনি থাকবেন তারও করার প্রয়োজন হতে পারে। সেই জন্যই ডাক্তারের সঙ্গে আমরা কথা বললাম। তার কারণ শুধুমাত্র তাপপ্রবাহ কলকাতায় নয়, 41-42 ডিগ্রি টেম্পারেচার হয়ে যেতে পারে কলকাতায় নয়। এবার একবার ভাবুন, যদি কলকাতায় 41-42 ডিগ্রি হয় তাহলে পানাগড়, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম কি অবস্থা হবে, কি অবস্থা